সুপার 8-এর পথে আরেক ধাপ এগিয়েছে বাংলাদেশ। টাইগারদের অলরাউন্ড পারফরম্যান্সে ধরাশায়ী নেদারল্যান্ডস। বেনজিরের অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। এনবিআরের সাবেক কমিশনার ওয়াহিদার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। আনার হত্যায় আওয়ামী লীগ নেতা মিন্টু রিমান্ডে। হঠাৎ বৃষ্টিতে জুবুথুবু পশুর হাট, নাস্তানাবুদ ব্যাপারীরা। গরুবাহী গাড়িতে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আইজিপি। ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ, 2-3 গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টি-20 বিশ্বকাপ ক্রিকেট সুপার 8-এর পথে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। টাইগারদের অলরাউন্ড পারফরম্যান্সে নেদারল্যান্ডসকে হারিয়েছে 25 রানে। সাকিব আল হাসানের অর্ধশতকে বাংলাদেশ পায় 159 রানের পুঁজি। জবাবে 134 রানে আটকে গেছে ডাচরা। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। ম্যাচের শেষ বল তাসকিনের বলে উইকেট ছত্রক খান ডাচ ব্যাটসম্যান টিম প্রিঙ্গলের। তার আগেই অবশ্য ম্যাচটা হাতের মুঠোয় এসে গেছে টাইগারদের। নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে এসেছে স্বস্তি। সুপার 8-এ খেলার হাতছানি বাংলাদেশের সামনে। ডাচদের সামনে টার্গেট 160 রানের, খুব কম নয় আর একেবারে স্বস্তিরও নয়। পাওয়ার প্লেতে যথেষ্ট হিসেবি বোলিং বাংলাদেশের। তাসকিন দিয়েছেন প্রথম ব্রেক থ্রু, তানজিম হাসান সাকিবও যোগ দিয়েছেন শিকারে। 32 রানে 2 উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ টাইগারদের হাতে। তবে টি-20 ক্রিকেটে ম্যাচ ঘুরতে বেশি সময় লাগে না। 2 স্পিনার সাকিব রিশাদের ওপর বিক্রম সাইব্রেন্টের ঝড়। ম্যাচটা হাতছাড়া হওয়ার জোগাড়। বাধ্য হয়ে পার্ট টাইমার মাহমুদুল্লাহকে বোলিংয়ে আনলেন টাইগার ক্যাপ্টেন। বাজি কাজে লাগলো। 16 বলে 26 রানে সাজঘরে বিক্রম। তারপরও ডাচরা লড়াই করে গেছে সমান তালে। রান রেটের সাথে পাল্লা দিয়ে সচল করেছে স্কোরবোর্ডও। বরং একটা পর্যায়ে ম্যাচের পাল্লা হেলেছে ডাচদের দিকেই। তবে রিশাদ হোসেন ছিলেন তককে তককে। তার এক ওভারে জোড়া শিকার। জয়ের হারিয়ে যাওয়া রাস্তাটা ফিরে পেল টাইগাররা। বোলাররাও ফিরে পেল ছন্দ। মুস্তাফিজের কাটার হয়ে গেল দুর্বোধ্য। রিশাদের নামের পাশে 3 উইকেট, তাসকিনের শিকার 2টি। একটি উইকেট পেলেও মুস্তাফিজ বোলিংয়ের নেতৃত্বে। 4 ওভারে দিয়েছেন মাত্র 12 রান। শেষটা জয় দিয়ে হলেও দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নতুন দেশ, নতুন ভেন্যু। সেন্ট ভিনসেন্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। আরও একবার ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্রুত ফিরেছেন লিটন দাসও। তবে গত কিছুদিনের ব্যাটিং পারফরমেন্সে তাদের খরচের খাতায় রেখেই ব্যাটিংয়ে নামে টাইগাররা। অনেকদিন পর ব্যাট হাতে ছন্দ ফিরে পেলেন সাকিব আল হাসান। তানজিদ তামিমও দিলেন ফ্লাইং স্টার্ট। তৃতীয় উইকেটে তাদের জুটি 48 রানের। জুনিয়র তামিম ফিরেছেন 26 বলে 35 রান করে। প্রথম 2 ম্যাচের ভরসা তাওহিদ হৃদয়ও এই ম্যাচে ব্যর্থ। 2 অভিজ্ঞ সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ইনিংস মেরামতের দায়িত্ব। শুরুতে কিছুটা বল নষ্ট করেছেন রিয়াদ, তবে শেষ দিকে ঠিকই জ্বলে উঠেছেন। 32 বলের জুটিতে এসেছে 41 রান, রিয়াদের সংগ্রহ 25। এই টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে প্রথম অর্ধশতকটা এসেছে সাকিবের ব্যাট থেকে। সেই সাকিব যাকে ব্যাটিং ব্যর্থতার জন্য শুনতে হয়েছে সমালোচনা। শেষ পর্যন্ত তিনিই 9 46 বলে 64 রান করে অপরাজিত। বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছে 5 উইকেটে 159। যে রানের পেছনে ছুটে 25 রান দূরে থাকতেই থেমে গেছে নেদারল্যান্ডস। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদকের অনুসন্ধান টিম। তাই এখন মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন, এমনটি জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান। দুপুরে তিনি জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট তথ্যপাত্র হাতে এসেছে। খুরশিদ আলম খান জানান, বেনজিরের অবৈধ সম্পত্তি জব্দে আদালতের আদেশের মাধ্যমেই প্রমাণ হয়েছে তিনি অবৈধভাবে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। তবে অভিযোগ ওঠার মধ্যেই দেশ ত্যাগ করেছেন পুলিশের আলোচিত এই সাবেক মহাপরিদর্শক। এই পর্যন্ত অনুসন্ধানে যেই যতটুকু অপরাধলব্ধ আয় এবং সম্পত্তি আপনার পাওয়া গিয়েছে, তাতে ভিত্তি করে ইচ্ছা করলে দুর্নীতি দমন কমিশন মামলা করতে আইনগত কোনো বাধা থাকে না। তবে এটা কখন করবে, কিভাবে করবে, এটা দুর্নীতি দমন, এটা কমিশনের এখতিয়ার। কমিশন এটা সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত যে ডাটাগুলো আসছে, যে অপরাধলব্ধ সম্পত্তি এবং আয় যেটা আসছে, তাতে আমার মনে হচ্ছে যথেষ্ট
প্রাইমা ফেসি অনেক তথ্যই আসছে, যেটা অন্তত এজাহার দায়ের করার মতো একটা অবস্থা আসছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সাবেক কমিশনার ওয়াহিদা রহমানের বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 4টি মোবাইল কোম্পানিকে 152 কোটি টাকা সুদ ছাড়ের দায়ে দুর্নীতি দমন কমিশনের দুদকের মামলায় কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশামস জগলুল হোসেন এই আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানিতে অংশ নেন। আদালতের নির্দেশনায় 60 দিনের মধ্যে বিদেশ যেতে পারবেন না ওই কমিশনার। এর আগে ক্ষমতার অপব্যবহার করে আইন বহির্ভূতভাবে একক নির্বাহী সিদ্ধান্তে 16টি নথিতে 152,389,390 টাকা অপরিশোধিত সুদ মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতিসাধন করার অভিযোগে কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে গত 11 জুন বাদী হয়ে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম শেখ। গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেল লিমিটেডকে ওই সুবিধা দেওয়া হয়। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মিন্টু রোডের নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনা রশিদ এই তথ্য জানান। ডিবি প্রধান বলেন, হত্যার বিষয়ে সাইদুল ইসলাম মিন্টুর কাছ থেকে তথ্য আদায়েই তাকে রিমান্ডে আনা হয়েছে। মিন্টু কয়েকবার ওই এলাকার এমপি হওয়ার চেষ্টা করেছেন। তিনি মোবাইল ফোনগুলো লাপাত্তা করেছেন কিনা হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হবে। শিমুল ভুইয়া ও গ্যাস বাবুর জবানবন্দিতে কিছু তথ্যপাত্র পাওয়ার কথা জানিয়ে হারুন বলেন, মিন্টুকে জিজ্ঞাসাবাদে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে নাজেহাল গরুর ব্যাপারীরা। বেশিরভাগ জায়গায় সামিয়ানা না থাকায় ভিজে জুবুথুবু অবস্থায় হাটে আসা কোরবানির পশুগুলোর। এতে গরুগুলো অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা ব্যাপারীদের। এদিকে এখনও কোরবানির পশুর হাটে বেচাকেনা সেভাবে জমে ওঠেনি। দু একজন ক্রেতা যারা আসছেন তারাও আশানুরূপ দাম না বলায় বিক্রেতারা হতাশ। বিস্তারিত দেখুন আমার করে একটি রিপোর্টে। তীব্র গরমের পর হঠাৎ বৃষ্টি, তাতেই অসুস্থ হয়ে নুয়ে পড়েছে জামালপুর থেকে সদ্য রাজধানীতে আনা গরুটি। তাই তো বৃষ্টির মধ্যেই গরুটিকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন খামারি। তার মতো সিরাজগঞ্জ থেকে আসা আরেক ব্যাপারী বিল্লাল মিয়াও ব্যস্ত গরুর পরিচর্যায়। বৃষ্টিতে বড় ক্ষতি হবার আশঙ্কায় উদ্বিগ্ন তারা। কোরবানির পশুর সুস্থতার জন্য সব ধরনের ব্যবস্থা রয়েছে বলে জানান ইজারাদাররা। এখন পর্যন্ত যা দিয়ে কিনে নিয়েছি ওই দাম কিনে নিয়েছি, এই চালান দাম কয় না। কাগজ টাঙ্গানোর জায়গা না, গরুগুলো ভিজে গেল না, এলে ওরা তো দামদার জিনিস, ওদের তো সমস্যা না। গরুর শারীরিক অবস্থা ভালো না, এখন গরু ভালো গেল। গরুটা গরমের কারণে গাড়িতে নামারে পড়ি এতে শুচ্ছে আর উঠতেছে না, শুধু গরমের কারণে হয়েছে। বৃষ্টি হওয়ার পরে আমরা লেবার দিয়ে আমরা পানিটা যেন নেমে যায় তাড়াতাড়ি দ্রুত, আমরা ওই কাজ করছি অলরেডি। কিছুক্ষণের মধ্যে ওটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা চেষ্টা করছি যে ব্যাপারীরা যেন কোনো কষ্ট না পায়। বৃষ্টি কিছুটা কমার পরে অল্প কিছু ক্রেতার দেখা মিলল। দাম নিয়ে তাদের মধ্যে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে খরিদ নাই, বেচা কিনা নাই, আরেকদিকে দামও তো কম। যেটা আমরা 2 লক্ষ টাকা কিনা, এটা দাম হতে হয়তো আবার 100-150। বৃষ্টির কারণে গরু রাখা খুব কষ্ট হচ্ছে, ওই জন্য একটু কম করে দিলাম। 6টা আনছি, একটা বেশি দিচ্ছি। খামারিরা বলছেন, গতবারের চেয়ে এবার গরু প্রতি 10 থেকে 20 হাজার টাকা বেশি দিয়ে আনতে হয়েছে তাদের। সেই সাথে ফিডের দামও বাড়তি। তাই কোরবানির পশুর দাম এবার বেশি বলে ব্যাপারীরা জানালেন। এটা যেটা কিনলাম সেটা 2 লাখের মানে ছিল, সেটা ইনশাল্লাহ 1,70,000 টাকা কিনলাম। ব্যাপারীরা দাম একটু বেশি চাচ্ছে, কিন্তু একটু বার্গেনিং করে নিলে বর্তমান বাজার দর অনুযায়ী সুলভ মূল্যে গরু পাওয়া যাচ্ছে 80,000। শুক্রবার থেকে রাজধানীর পশুর হাটগুলোয় ক্রেতা সমাগম বাড়বে, জমে উঠবে বেচা বিক্রি, এমন প্রত্যাশা হাট সংশ্লিষ্টদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ব্যবসা গরমের পর অবশেষে রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি। তবে ঘণ্টাখানেকের বৃষ্টি সময় টানা বৃষ্টিতে রাজধানীর ধানমন্ডি, গ্রিন রোড, মিরপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিকেল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা, অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পুরো শহর। এরপর বিকেল 5টা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। কোথাও কোথাও মুষলধারে বৃষ্টি নামে। এতে ধানমন্ডি, মিরপুর সহ অপেক্ষাকৃত নিচু সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন মহল্লার গলিও পানির নিচে।
এতে বিপাকে পড়েছেন অফিস ফেরত মানুষজন। দৈনন্দিন কাজে যারা ঘর থেকে বেরিয়েছিলেন তারাও ভোগান্তিতে পড়েছেন। সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট। রিকশা, সিএনজি সহ পরিবহনগুলো বেশি ভাড়া নিচ্ছে বলেও অভিযোগ করেছিলেন যাত্রীরা। এদিকে একটু বৃষ্টিতেই সড়ক তলিয়ে যাওয়ায় নগর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন ভুক্তভোগীরা। এদিকে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। তবে সড়কে যানজট, বিশৃঙ্খলা এবং পশুবাহী গাড়িতে চাঁদাবাজির ঘটনায় পুলিশের নমনীয়তার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। ফিটনেসবিহীন গাড়ি চললেই ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ঈদযাত্রার দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে কমলাপুর রেল স্টেশনে। লোকাল, কমিউটার ও আন্তনগর মিলে মোট ৬৯ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। প্রতি বছর আসলে ট্রেন জার্নি খুব ভালো লাগে, খুব আরামদায়ক, কিন্তু ঈদ যখন সামনে আসে তখন তো প্রচুর লোক। মানে এখন যদি ঠিক মতো যা পৌঁছায় তাহলে তো ভালো, না হলে তো বাচ্চা কাচ্চা নিয়ে তো একটু কষ্ট হয়। দাঁড়িয়ে থেকে যেতে হচ্ছে, কারণ পরিবারের সাথে ঈদ করব, কষ্ট হলেও যেতে হচ্ছে। কালোবাজারি ঠেকাতে আগে অনলাইনে টিকিট কেটেছেন যাত্রীরা। ঈদকে কেন্দ্র করে গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি র্যাবের স্ট্যাটিক এবং মোবাইল টিম কাজ করে যাচ্ছে। আমি অনুরোধ করব সম্মানিত যাত্রী সকলকে, তাদের যে কোনো অভিযোগ আমাদের র্যাব সদস্যদের কাছে এসে জানালে আমরা অত্যন্ত দ্রুত সেই ব্যাপারে আমরা অ্যাকশন নিব। এদিকে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কথা বলেন বাস মালিক সমিতি ও ব্যবসায়ীদের সাথে। এরপর গাবতলী পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন তিনি। ভোগান্তি সহ নানা বিষয় জানতে কথা বলেন গরুর ব্যবসায়ীদের সাথে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন আইজিপি। বলেন, সড়ক শৃঙ্খলায় কঠোর পুলিশ, চাঁদাবাজিতে কোনো ছাড় নেই। ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল না করে, মেয়াদোত্তীর্ণ গাড়ি যানবাহন চলাচল করবে না। যদি চলাচল করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য যেটা করার এটা করবো। আমরা যে নলেজে আসছে এটার ব্যবস্থা আমরা নিব। নমনীয় থাকার কোনো ইয়ে নাই। যদি কেউ এই বিষয়ে নমনীয়তা প্রদর্শন করে আমাদেরকে জানান, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাদের প্রতিটি সদস্যকে প্রত্যেকটা ইয়েকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে কোনো ব্যত্যয় পরিলক্ষিত হবে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আইজিপি দাবি করেন জঙ্গিদের কোনো হুমকি নেই, তবে সব ধরনের আশঙ্কা ঘিরেই ঈদ কেন্দ্রিক নিরাপত্তা নেওয়া হয়েছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন এবং গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখ মানুষ ও পরিবহনের চাপ বেড়েছে। মহাসড়কে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 14.5 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। কোথাও থেমে থেমে, আবার কোথাও ধীর গতিতে চলছে যানবাহন। সড়কে যাত্রীবাহী বাস, পণ্য ও পশুবাহী ট্রাকের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ অন্যান্য যানবাহন বেশি চলাচল করছে। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি যানবাহন চলাচল করছে। এতে মহাসড়কে যানজট ও ধীর গতি সৃষ্টি হয়েছে। গাড়ির চাপ বৃদ্ধি ও এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কে 4 লেনের কাজ চলমান থাকায় যানবাহনের সারি বাড়ছে বলে জানায় এলেঙ্গা হাইওয়ে পুলিশ। এদিকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানুষ ও পরিবহনের চাপ বাড়লেও মহাসড়কগুলোতে এখনও যানজট সৃষ্টি হয়নি। তবে যাত্রীদের অভিযোগ 2 থেকে 3 গুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের। সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হামুদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। রাষ্ট্রদূত এ সময় প্রধানমন্ত্রীকে বলেন, চাকরি নিশ্চিত করতে তার দেশ বাংলাদেশি জনশক্তিকে ভিসা দিয়েছে, তবে কোনো অবৈধ অভিবাসীকে অনুমতি না দেওয়ার উপর জোর দেন। তিনি জানান, প্রতি মাসে প্রায় 20,000 বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদারে দেশটির কয়েকজন মন্ত্রী বাংলাদেশ সফর করবেন বলেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। বাংলাদেশের কন্টেইনার টার্মিনাল সহ কয়েকটি খাতে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী এ বিষয়ে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন। বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জনগণকে নিয়ে আন্দোলন করতে ব্যর্থ হয়ে বিএনপি আবার নতুন করে ষড়যন্ত্র করছে। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
বলেন, মির্জা ফখরুল বলেছেন সরকার বিএনপির প্রধান শত্রু। মির্জা ফখরুল ঠিকই বলেছেন মন্তব্য করে তিনি বলেন, সরকার উন্নয়ন করেছে বলেই তারা উৎখাত করতে চায়। নেতাকর্মীদের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ লক্ষ্য বাস্তবায়নে অবিচল জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, দুর্নীতি যেই করুক শেখ হাসিনা ছাড় দেবেন না। এ সময় দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, কোনো দুর্নীতিবাজের বিচার বিএনপি করেছে বলে কোনো উদাহরণ নেই, বরং হাজার হাজার কোটি টাকা পাচার করে তারেক রহমান লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছেন বলে উল্লেখ করেন তিনি। আমাদের প্রধান শত্রু হলো এই সরকার, এই সরকারকে উৎখাত করতে হবে। ঠিকই বলেছেন, ভিতরের কথা বেরিয়ে গেছে। আওয়ামী লীগ এই সরকারই আপনাদের প্রধান শত্রু, কারণ এই সরকার জনগণের সরকার, কারণ এই সরকার অসাম্প্রদায়িক সরকার। ওরা জনগণকে নিয়ে আন্দোলন করতে ব্যর্থ হয়ে, ষড়যন্ত্রের পথ ব্যর্থ হয়ে এখন ওরা নতুন ষড়যন্ত্রের পথ এগিয়ে যাচ্ছে। সরকারের সমালোচনা করলে কারোরই নিস্তার নেই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, কোনো পেশার মানুষই ক্ষমতাসীনদের কাছে নিরাপদ নয়। বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এই কথা বলেন। তিনি অভিযোগ করেন, দেশে এখন একদলীয় শাসনের চূড়ান্ত অবস্থা চলছে। গুম, খুন, গুপ্ত হত্যা বাড়ছে। রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে কবজায় নিয়ে বিরোধীদের সাজা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, সাধারণ মানুষের কাছে ভোটের জন্য যেতে হয় না বলেই যা তা করছে ক্ষমতাসীনরা। নতুন করে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। যতক্ষণ পর্যন্ত এদেশে গণতন্ত্র ফিরে না আসবে, যতক্ষণ পর্যন্ত এদেশে মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত না হবে, যতক্ষণ পর্যন্ত মানুষের যে মৌলিক অধিকার সুরক্ষিত না হবে, যতদিন পর্যন্ত গুম এবং ক্রস ফায়ারের ভয় না যাবে, ততদিন পর্যন্ত এদেশের গণতান্ত্রিক শক্তি এবং তাদের নেতা দেশনায়ক তারেক রহমান তার কণ্ঠস্বরকে আপনি হুমকি দিয়ে থামাতে পারবেন না। বাজেটে কোনো ক্ষেত্রেই সাধারণ মানুষের উদ্বেগ কমানোর কোনো দিক নির্দেশনা নেই। আমি আর ডামি সংসদ এর বাজেটে কোনো সমাধানও নেই। বাজেট নিয়ে নাগরিক ঐক্যের আলোচনায় বিরোধী নেতারা এসব কথা বলেন। নৈতিকতাহীন অর্থনীতির সালতামামি শিরোনামে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনার আয়োজন করে নাগরিক ঐক্য। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনায় বিরোধী রাজনৈতিক নেতারা বলেন, যারা জনগণের ভোটের তোয়াক্কা করে না তাদের কাছে জনবান্ধব বাজেট আশা করাই বোকামি। এই বাজেটের একটাই ভালো দিক, আর তা হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা যে ভালো না তা সরকারের নিজের মুখে স্বীকার করা। আলোচনায় নেতারা বলেন, সর্বক্ষেত্রে বৈষম্য বেড়েই চলেছে, রিজার্ভ প্রায় শূন্য। তারা বলেন, এই সরকার উৎপাদকেরও না, ভোক্তারও না। বাঁচতে হলে উপেক্ষিত আর বঞ্চিত জনগণকেই রাস্তায় নামতে হবে উল্লেখ করে বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা। অর্থনীতিবিদ আর ব্যবসায়ীরা বলছেন, বাজেটের রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ হবে না। তাই লক্ষ্য যেটাই নির্ধারণ হোক তা কেবলই একটা সংখ্যা মাত্র। তাদের মতে সরকারের নেয়া ভুল নীতির নেতিবাচক প্রভাবে মূল্যস্ফীতি সহ সার্বিক অর্থনীতিতে পড়েছে ভাটা। বাজেট নিয়ে আলোচনায় এসব কথা উঠে আসে। জাতীয় প্রেস ক্লাবে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড বাজেট নিয়ে আলোচনার আয়োজন করে। এ সময় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেন, প্রস্তাবিত বাজেটে সরকারি ব্যয় নিয়ে আলোচনা চলছে। এটি নিয়ে প্রশ্ন না তুলে কোন খাতে কিভাবে ব্যয় কমানো যায় সেই আলোচনায় যৌক্তিক। অনুষ্ঠানে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের আলোচনায় ঘুরে ফিরে আসে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। তাদের মতে, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বাস্তবতার সাথে বাজেটের সংযোগ নেই। সমস্যাগুলো চিহ্নিত করা হলেও সেসবের সমাধানে প্রস্তাবিত বাজেটে দিক নির্দেশনা নেই বলে মনে করেন আলোচকরা। বাজেটে প্রস্তাবিত বাড়তি লাইসেন্স ফি কমানো এবং 15% ভ্যাট প্রত্যাহার সহ 13 দফা দাবি জানিয়েছেন গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প মালিকদের সংগঠন বিজিএপিএমএ। বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মোহাম্মদ শাহরিয়ার এই দাবি জানান। তিনি জানান, নতুন বাজেটে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া অযৌক্তিক। সংগঠনটির সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী জানিয়েছেন, গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের 95% বেশি চাহিদা এখন দেশের কারখানাগুলোর মাধ্যমেই পূরণ হচ্ছে। গেল বছর এই খাতটি থেকে প্রায় $8.25 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
এর মধ্যে প্রায় $1.5 বিলিয়ন পণ্য সরাসরি রপ্তানি করেছে বাংলাদেশ। সরকারি নীতি সহায়তা পেলে $720 বিলিয়ন প্যাকেজিং পণ্য রপ্তানি বাজার ধরা সহজ হবে। তবে বাজেটে যেসব প্রস্তাব এবার করা হয়েছে তাতে অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের রপ্তানি হোঁচট খাবে এমন দাবি তাদের। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো সাইবার সিকিউরিটি আইনও মানুষের বাক আর মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতা নিয়ন্ত্রণের হাতিয়ার। বৃহস্পতিবার রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা নিয়ে পর্যালোচনা ও সুপারিশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক এমন মন্তব্য করেন। তিনি বলেন, প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা অনুমোদনের আগে এই আইন ঢেলে সাজাতে হবে। এটা নিয়ে অংশীজনের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় লিখিত উপস্থাপনায় বিধিমালায় নানা অসঙ্গতি তুলে ধরা হয়। বলা হয়, এখানে অপরাধগুলোর সংজ্ঞা স্পষ্ট করা হয়নি। সাইবার আইন সংশোধন না করে কোনো অবস্থায় বিধিমালা প্রণয়ন করা ঠিক হবে না। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সুপার 8-এর পথে আরেক ধাপে গিয়েছে বাংলাদেশ। টাইগারদের অলরাউন্ড পারফরম্যান্সে ধরাশায়ী নেদারল্যান্ডস। বেনজিরের অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। এনবিআরের সাবেক কমিশনার ওয়াহিদার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। আনার হত্যায় আওয়ামী লীগ নেতা মিন্টু রিমান্ডে। হঠাৎ বৃষ্টিতে জুবুথুবু পশুর হাট, নাস্তানাবুদ ব্যাপারীরা। গরুবাহী গাড়িতে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আইজিপি। ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ, 2-3 গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।